চলুন আজকে জেনে নেই জাবির ইবনে হাইয়ান সম্পর্কে। জাবির ইবনে হাইয়ান আনুমানিক 721 খ্রিস্টাব্দে ইরানের তুস অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত মুসলিম মনীষী, যাকে রসায়নের জনক বলা হয়। ইউরোপে তাকে ডাকে জেবার বলে। ধারণা করা হয় তিনি আব্বাসীয় খিলাফত আমলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইমাম জাফর সাদিক রাহিমাতুল্লাহ আলাইহির শিষ্য। তার কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করেন। তার পিতার নাম ছিল হাইয়ান এবং তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। জানা যায় উমাইয়া বংশের খলিফাগণের নিষ্ঠুর ও অমানবিক কার্যকলাপের দরুন হাইয়ান উমাইয়া বংশের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করতেন। সেহেতু তিনি পারস্যের কয়েকটি প্রভাবশালী বংশের সঙ্গে পরামর্শ ও ষড়যন্ত্র করবার জন্য আব্বাসীয়দের দূত হিসেবে কুফা ত্যাগ করে তুস নগরে গমন করেন। তুস নগরেই জাবিরের জন্ম হয়। হাইয়ানের ষড়যন্ত্রের কথা অতি শীঘ্রই তৎকালীন খলিফার দৃষ্টিগোচর হয়। খলিফা তাকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড দেন এবং হাইয়ানের পরিবার পরিজনদের পুনরায় দক্ষিণ আরবে প্রেরণ করেন। দক্ষিণ আরবেই জাবির ইবনে হাইয়ান শিক্ষালাভ করেন। শিক্ষালাভের প্রতি ছিল পরম আগ্রহ। বই পেলেই তিনি তা পড়ে শেষ করে ফেলতেন এবং এর উপর গবেষণা চালাতেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি এখানে গণিতের বিভিন্ন শাখায় বিশেষ পারদর্শী বলে খ্যাত হয়ে ওঠেন। শিক্ষা সমাপ্তির পর জাবির ইবনে হাইয়ান পিতার কর্মস্থল কুফা নগরীতে গিয়ে বসবাস শুরু করেন। সেখানে তিনি প্রথমে চিকিৎসা ব্যবসা আরম্ভ করেন এবং এ সূত্রেই তৎকালীন বিখ্যাত পণ্ডিত ইমাম জাফর সাদিকের অনুপ্রেরণায় তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে গবেষণা শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানী হিসেবে তার সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এ সময় ছিল আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের রাজত্বকাল। কিন্তু খলিফা হারুনুর রশিদের সাথে তার তেমন কোনো পরিচয় ও সাক্ষাৎ হয়নি। কিন্তু খলিফার বার্মাক বংশীয় কয়েকজন মন্ত্রীর সাথে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। ইমাম জাফর সাদিকি জাবিরকে বার্মাক বংশীয় কয়েকজন মন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন। একবার ইয়াহিয়া বিন খালিদ নামক জৈনিক বার্মাক মন্ত্রীর এক প্রিয় সুন্দরী দাসী মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। তৎকালীন দেশে সুপ্রসিদ্ধ চিকিৎসকগণ তার চিকিৎসা করে ব্যর্থ হন। এ সময় মন্ত্রীর প্রসাদে চিকিৎসার জন্য ডাক পড়ে জাবির ইবনে হাইয়ানের। জাবির মাত্র কয়েকদিনের চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলেন। এতে ইয়াহিয়া বিন খালিদ খুব সন্তুষ্ট হন এবং জাবিরের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। বার্মাক বংশীয় কয়েকজন মন্ত্রীর মধ্যস্থতায় তিনি রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা লাভ করেন। এর ফলে তিনি রসায়ন বিজ্ঞান সম্পর্কে ব্যাপক গবেষণা করার সুযোগ পান। মন্ত্রী ইয়াহিয়া এবং তার পুত্র জাবিরের নিকট রসায়ন বিজ্ঞান শুরু করেন। তিনি বিভিন্ন বিষয় নিয়ে নতুন নতুন তথ্য এবং বিভিন্ন পদার্থ আবিষ্কার করতে আরম্ভ করেন। খুব অল্প দিনের মধ্যেই তিনি শ্রেষ্ঠ রসায়ন বিজ্ঞানী হিসেবে পরিচিতি লাভ করেন। জাবির তার জীবনের অধিকাংশ সময় বাগদাদে কাটিয়েছেন। কিতাবুল খাওয়াসের ঘটনাবলী থেকে বোঝা যায় যে অষ্টম শতাব্দীর শেষ দিকে বাগদাদেই তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে তার গবেষণা চালিয়েছিলেন। বাগদাদেই তার রসায়নাগার স্থাপিত হয়। উল্লেখ্য যে জাবিরের মৃত্যুর 100 বছর পরে কুফায় অবস্থিত দামাস্কাস গেটের নিকট রাস্তা নতুন করে তৈরি করতে কতগুলো ঘর ভেঙে ফেলার সময় একটি ঘরে 200 পাউন্ডের একটি সোনার থাল ও একটি খল পাওয়া যায়। ফিহরিস্তের মতে এটি ছিল জাবিরের বাসস্থান ও ল্যাবরেটরি। জাবির ইবনে হাইয়ানের অবদান মৌলিক। তিনি বস্তু জগৎকে প্রধানত 3 ভাগে বিভক্ত করেন। প্রথম ভাগে তিনি রাখেন স্পিরিট, দ্বিতীয় ভাগে রাখেন ধাতু এবং তৃতীয় ভাগে রাখেন যৌগিক পদার্থ। তার এ আবিষ্কারের উপর নির্ভর করেই পরবর্তী বিজ্ঞানীরা বস্তু জগৎকে 3টি ভাগে ভাগ করেন। জাবির ইবনে হাইয়ানি সর্বপ্রথম নাইট্রিক অ্যাসিড আবিষ্কার করেন। সালফিউরিক অ্যাসিডও তিনি আবিষ্কার করেন। নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার ফর্মুলা বর্ণনা করেন। নাইট্রিক অ্যাসিডের স্বর্ণ গলানোর ফর্মুলা তিনি প্রথম আবিষ্কার করেন। নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডে স্বর্ণ গলানোর পদার্থটির নাম যে অ্যাকুয়ারিজিয়া, এ নামটিও তারই প্রদত্ত। জাবির ইবনে হাইয়ান নানাভাবেই তার রাসায়নিক বিশ্লেষণ ও সংশ্লেষণের নামকরণ ও সংজ্ঞা উল্লেখ করেছেন। পাতন, ঊর্ধ্বপাতন, পরিস্রাবণ, দ্রবণ, কেলাসন, বস্মীকরণ, গলন, বাষ্পীভবন ইত্যাদি রাসায়নিক সংশ্লেষণ বা অনুশীলন গবেষণার কি রূপান্তর হয় এবং তার ফল কি তিনি তাও বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তিনি চামড়া ও কাপড়ে রং করার প্রণালী, ইস্পাত প্রস্তুত করার পদ্ধতি, লোহা, ওয়াটারপ্রুফ কাপড়ে বার্নিশ করার উপায়, সোনার জলে পুস্তকে নাম লেখার জন্যও লোহার ব্যবহার ইত্যাদি আবিষ্কার করেন। জাবির ইবনে হাইয়ান স্বর্ণ ও পরশ পাথর তৈরি করতে পারতেন, কিন্তু তিনি স্বর্ণ কিংবা পরশ পাথরের প্রতি লোভী ছিলেন না। ধনসম্পদের লোভ লালসা তাকে সভ্যতা
উন্নয়নে ও গবেষণার আদর্শ থেকে বিন্দুমাত্র সরাতে পারেনি। দুর্দান্ত সাহসী জাবের ইবনে হাইয়ান স্বর্ণ ও পরশপাত্র তৈরি করতে গিয়ে আজীবনই যেখানে গিয়েছেন দুর্যোগ, দুশ্চিন্তা ও মৃত্যুর সাথে লড়াই ছাড়া সুখ শান্তির মুখ দেখতে পারেননি। জাবিরের মতে সোনা রূপা লোহা প্রভৃতি যত প্রকার ধাতু আছে কোনো ধাতুরই মৌলিকতা নেই। এসব ধাতুই পারদ আর গন্ধকের সমন্বয়ে গঠিত খনিজ ধাতু। খনিতে যে নিয়মের গঠিত হয় সে নিয়মে মানুষও ওইসব ধাতু তৈরি করতে পারে। অন্য ধাতুর সঙ্গে মিশ্র স্বর্ণকে পদ্ধতিতে অর্থাৎ মিগারের সঙ্গে মিশিয়ে স্বর্ণ বিশুদ্ধ করার পদ্ধতি তিনি আবিষ্কার করেন। তিনি 2000-এরও বেশি গ্রন্থ রচনা করেন। তার অধিকাংশ গ্রন্থই মাত্র কয়েক পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ। তিনি বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা করে যা পেয়েছেন তার ফলাফলই ছিল গ্রন্থের বিষয়বস্তু। বিভিন্ন বিষয়ে তার প্রণীত গ্রন্থাবলীর মধ্যে রসায়নে 266টি, যুদ্ধাস্ত্রাদি 300টি, চিকিৎসা বিজ্ঞানে 500টি, দর্শনে 300টি, কিতাবুল তাকদির 300টি, জ্যোতির্বিজ্ঞানে 300 পৃষ্ঠার একটি দার্শনিক যুক্তিখণ্ড 500টি উল্লেখযোগ্য। এসব গ্রন্থ সংখ্যায় অধিক হলেও পৃষ্ঠার সংখ্যা ছিল কম। বিশ্ববিখ্যাত মনীষীর মৃত্যুর তারিখ নিয়েও মতভেদ রয়েছে। যতদূর জানা যায় তিনি 803 খ্রিস্টাব্দে নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বটে, কিন্তু বিজ্ঞানে তিনি যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয়। বর্তমান প্রজন্মের অনেকেই তার নাম জানে না, অথচ বিজ্ঞানে তার মৌলিক আবিষ্কারের উপরেই বর্তমান বিজ্ঞানের অধিষ্ঠান।